আসসালামু আলাইকুম। কথাগুলো আমার, আপনার, আমাদের সকলের। কথা হলো, আমরা প্রত্যেকেই যতটুকু জানি, যত সামান্যই জানি কিংবা যত বেশি জানি, আমাদের জায়গা থেকে আমরা জাতীয়তাবাদের কথা বলি। কিন্তু জাতীয়তাবাদ টিকিয়ে রাখার জন্য, জাতীয়তাবাদকে শক্তিশালী করার জন্য দরকার শক্তিশালী আন্তর্জাতিক নীতি। আন্তর্জাতিক নীতি ছাড়া কখনো কোনো জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আপনি যত প্রতিষ্ঠিতই হন না কেন, যদি সমাজে আপনাকে প্রতিষ্ঠাতা দান না করে, তাহলে আপনি কিন্তু আপনার জায়গায় জিরো। ঠিক বর্তমান বৈশ্বিক যুগে আমরা যদি আমাদের মতো করে দাঁড়ানোর চেষ্টা করি, কিংবা আমরা যদি মনে করি আমি সর্বসর্বা, আই এম মাই সেলফ, আই এম ইউনিক, আই এম সেপারেট, তাহলে আপনার উন্নতি সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। পৃথিবীর বহু জাতি তাদের এই একঘেয়েমি আচরণের কারণে, কিংবা তার দু একটি রাষ্ট্রের কাছে তাবেদারির শিকার হওয়ার কারণে, কিংবা দুই একটি রাষ্ট্রের সাথে অনেক বেশি বন্ধুত্ব সুলভ সম্পর্কের কারণে তারা ধ্বংস হয়ে গেছে, নয়তো তারা পিছিয়ে গিয়েছে। আমরা উদাহরণস্বরূপ আজকে বলতে পারি আফগানিস্তানের কথা। একসময় তারা আমেরিকাকে তাদের প্রভু মেনে নিয়েছিল, আর সে আমেরিকার প্রভুত্বের মেনে নেওয়ার কারণেই আজকে তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে। এইভাবে আমি বিশ্বের আরো কিছু দেশের কথা আপনাদের কাছে তুলে ধরতে পারি, কিন্তু প্রসঙ্গ আজকে সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে, আমার জাতীয়তাকে শক্তিশালী করার জন্য অবশ্যই আমার একটা শক্তিশালী বৈদেশিক নীতি প্রয়োজন। বৈদেশিক নীতি তাই দরকার, শুধু জাতীয়তাবাদ নয়, যে কোনো সমস্যা মোকাবেলার জন্য দেশীয় এবং জাতীয়তাবাদ শক্তিকে অনেক বেশি শক্তিশালী এবং টেকসই করার জন্য দরকার একটি শক্তিশালী আন্তর্জাতিকতাবাদ। আর আমি ভাবতেছি আজ আমার এই আন্তর্জাতিকতাবাদের অগ্রদূত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কারণ ওনাকে যতই দেখি, ওনার কার্যক্রম আমি যতই দেখতেছি, বৈশ্বিকভাবে ওনার যে গ্রহণযোগ্যতা সত্যি আমাকে মুগ্ধ করে। আমার জাতীয়তাবাদ যদি আমি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এইরকম একজন বৈশ্বিক নেতার, বিশ্বদাতার হাত ধরেই সম্ভব হবে। কারণ তার ট্যালেন্ট, তার প্রজ্ঞা এবং তার গ্রহণযোগ্যতা আমার জাতীয়তাবাদকে অনেক বেশি শক্তিশালী করতেছে এবং অনেক বেশি পরিচিত করতেছে। আমি আজকে রাজনীতির প্রসঙ্গ থেকে সরাসরি নিজেদের প্রয়োজনে চলে এসে কিছু বৈশ্বিক আচরণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেই বৈশ্বিক আচরণ কিংবা বৈশ্বিক প্রয়োজনেই বিশ্বের সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে এবং প্রত্যেকটা দেশের সাথে আমার বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। সেই কথায় ফিরে যেতে হবে যে কারোর সাথে শত্রুতা নয়, প্রত্যেকের সাথে বন্ধুত্ব। এই কথাকেই আমাদের মূল মন্ত্র করে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। শুধু ইন্ডিয়া নয়, শুধু আমেরিকা নয়, গোটা বিশ্ব আমাদের বন্ধু। এই নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি আমাদের নিজস্ব প্রয়োজনে কেন বৈশ্বিক বন্ধুত্ব প্রয়োজন এবং আন্তর্জাতিকতাবাদ প্রয়োজন, সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতেছি। বৈশ্বিক মহামারী মোকাবেলা জাতীয়তাবাদ নয়, প্রয়োজন আন্তর্জাতিকতাবাদ। কারণ এটা নিরাপদ ও কার্যকরী টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা ভাইরাসকে পরাস্ত করা সম্ভব হয়নি। সেটা কি আমার জাতীয়তাবাদ পেরেছে? পারেনি। করোনা ভাইরাসের আগে আমরা আরো কিছু ভাইরাসের সাথে পরিচিত হয়েছি। সেগুলো ছিল ইবোলা, সার্স, মার্স। এই তিন সংক্রমণ ব্যাধির সঙ্গে আমরা অত্যন্ত পরিচিত। তার আগে ছিল স্প্যানিশ ফ্লু, সেটি বিগত শতকের আগে, অনেক আগের কথা, 1 শতাব্দী হয়ে গেছে। কিন্তু তারও অনেক আগে সেটা ছিল সংক্রামক ভাইরাস, যার নাম হচ্ছে ভ্যারিওলা, যেটা আমাদের কাছে বা আপনারা সবাই যেটাকে চিনেন গুটি বসন্ত নামে। আমরা এখন জানি প্রায় 2500 বছর আগেও এই ভাইরাস ছিল। মিশরের 3টি মমিতে তার চিহ্ন কিন্তু পাওয়া গিয়েছে কিংবা রয়েছে। মাত্র 40 বছর আগে পৃথিবীর বুক থেকে এই ভাইরাসের নির্মূল সম্ভব হয়। মাত্র 40 বছর আগে। হিসাব করেন যে গুটি বসন্ত নির্মূলের সঙ্গে বাংলাদেশের নাম কিন্তু জড়িত। ভোলার কুরালিয়া গ্রামের 3 বছর বয়সী রহিমা বেগম ছিল এই রোগের
শেষ চিহ্নিত রোগী, সর্বশেষ রোগী রহিমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গুটি বসন্ত বিরোধী অভিযানের অংশ হিসেবে 1976 সালে কুরালিয়ার রহিমার খোঁজ মেলে। 1976 সালে সেই খোঁজ এনে দেয় এই গ্রামের আরেক মেয়ে, 8 বছর বয়সী বিলকিস। এজন্য সে বিশেষ পুরস্কার পেয়েছিল তখন। বিষয়গুলো হয়তো আমাদের অনেকেরই জানা, অনেকেই আমরা পড়েছি। নগদ 250 টাকা পায় এই বিলকিস। এই ঘটনার 4 বছর পর 8 মে 1980 সালে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের বার্ষিক সভায় বিশ্ব নেতারা ঘোষণা করেন যে বিশ্বের মানুষ গুটি বসন্ত থেকে মুক্তি পেয়েছে। কথাগুলো বলার সময় গা কিন্তু শিউরে উঠতেছে। খুব সহজ ছিল না এই কাজটা। প্রায় 250 বছর আগে ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার প্রথমবারের মতো গুটি বসন্তের বিরুদ্ধে কার্যকর এমন একটি টিকা আবিষ্কার করেছিলেন কিংবা আবিষ্কার করতে সক্ষম হন সেই ইংরেজ চিকিৎসক। আরো 100 বছর পর আরেক ইংরেজ বিজ্ঞানী সিডনি কপারম্যান, তার নাম, তিনি অধিক নিরাপদ আরেকটি টিকা আবিষ্কার করেছিলেন। এই টিকা ব্যবহার করেই পরবর্তীতে 50-60 বছরের মধ্যে ইউরোপ, আমেরিকা এবং সংলগ্ন যে দেশগুলো, সে দেশগুলো থেকে গুটি বসন্ত কার্যকরভাবে নির্মূল করা সম্ভব হয়েছে। কিন্তু পৃথিবীর বাকি অংশ দরিদ্র, অবহেলিত এবং বিদেশি শাসনাধীন এই ব্যাধি থেকে তখনও কিন্তু মুক্ত হতে পারেনি। তাদের কথা আদৌ বিবেচনায় আনা হয়নি এই কারণে যে 60-এর দশকের শেষ নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুটি বসন্তের বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল। তার আগে কিন্তু এগুলো আলোচনা আসেনি। তারই ফলে পরবর্তী 10 বছরের মধ্যে এই ব্যাধির নির্মূল কিন্তু সম্ভব হয় গোটা বিশ্বে কিংবা আমাদের মতো অনুন্নত দেশে। মনে রাখা ভালো, আমরা এমন এক সময়ের কথা বলছি যখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই তুঙ্গে, সর্বোচ্চ পর্যায়ে। তা সত্ত্বেও বিশ্বের দেশগুলো গুটি বসন্তের মতো একটি ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত মেলাতে সক্ষম হয়েছে। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যুদ্ধ কিন্তু এখনো চলমান। যাক, অন্য কথায় গুটি বসন্তের মতো বিশ্বজোড়া মহামারী নির্মূল সম্ভব হয় বিশ্বের দেশগুলোর সম্মিলিত চেষ্টার ফলে। সাম্প্রতিক করোনা ভাইরাস ঠিক সেই রকম একটি বিশ্বজোড়া মহামারী। একে নির্মূল করতে হলে বিশ্বের দেশগুলোকে আবার হাতে হাত মেলাতে হবে। 40 বছর আগে বিশ্বজোড়া উদ্যোগ যেভাবে গ্রহণ করেছিল, সেই উদ্যোগ গ্রহণ সম্ভব হলেও আজ তেমন উদ্যোগ গ্রহণ খুব সহজ না। কারণ ভিন্ন বিশ্লেষণ। 1-1.5 দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষিণপন্থী সরকারের উত্থান ঘটেছে, যারা আন্তর্জাতিকবাদের বদলে জাতীয়তাবাদের প্রতি অধিক অনুগত। আমরাও জাতীয়তাবাদের প্রতি অধিক অনুগত। প্রেসিডেন্ট ট্রাম্পের সবার আগে আমেরিকা। এই নীতি যা জাতীয়তাবাদ রাজনীতির একটি প্রকাশ। গত বছরে জাতিসংঘের সদর দপ্তরে এসে এক ভাষণে তিনি বিশ্ব নেতাদের পরামর্শ দেন যে বহুপাক্ষিকতার বদলে জাতীয়তাবাদ আঁকড়ে ধরো, সেটাই প্রকৃত দেশপ্রেমের প্রকাশ হবে। করোনা ভাইরাস সংক্রমণের প্রশ্নে বিশ্ব ধনী দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের এই উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। চীনে করোনা ভাইরাস প্রথম ধরা পড়ার পর তা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়লে অধিকাংশ দেশের প্রতিক্রিয়া কেমন ছিল? চাচা নিজের প্রাণ বাঁচা। ধনী দেশগুলো শুধু যে নিজের সীমান্ত বন্ধ করে দেয় তাই নয়, যে দেশ যেখান থেকে সম্ভব মাস্ক, গ্লাভস এইসব থেকে শুরু করে সব ভেন্টিলেটর পর্যন্ত কিনে নিজের দেশে জমা করতে শুরু করেছিল। যুক্তরাষ্ট্র আরো এক কাঠি এগিয়ে অতিরিক্ত সরবরাহের জন্য বিদেশি কোম্পানিগুলোকে চাপ দেওয়া শুরু করেছে তখন। যেমন একটি জার্মানি বায়োটেক কোম্পানি, যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি কার্যকর টিকা কিংবা কার্যকর প্রতিষেধক আবিষ্কারে বেশ কিছুটা এগিয়েছিল, তাদের বার্লিন ছেড়ে যুক্তরাষ্ট্রে এসে উৎপাদন শুরু করার জন্য
গোপন আলাপ আলোচনা শুরু করেছিল তৎকালীন যুক্তরাষ্ট্র তখনকার। আমরা জানি একটা নিরাপদ ও কার্যকর টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা ভাইরাসকে পরাস্ত করা সম্ভব হবে না, এখনো হচ্ছে না। এর জন্য প্রয়োজন বিপুল পরিমাণ সম্পদের, বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগের, যার কলা মাত্র বিশ্বের উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর নেই, আমারও তো নেই। যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয় দেশগুলো এই কাজে বেশ এগিয়েছে। আগামী 1 বছরের মধ্যেই এই টিকা আবিষ্কৃত হবে বলে ভাবা হচ্ছে। সে টিকা কি বাংলাদেশের মতো উন্নতশীল কিংবা গরিব দেশে মিলবে? আর যদি পাওয়াও যায়, কত দাম হবে সেই টিকার? পৃথিবীর সব দেশেই করোনাক্রান্ত এই ব্যাধি নির্মূল করতে হলে কোটি কোটি টাকার প্রয়োজন পড়বে। ধনী দেশগুলো কি আমাদের প্রয়োজনের কথাটা মাথায় রাখবে? এর আগেও কি রেখেছিল? হ্যাঁ, অনেক পরে হয়তো বৈশ্বিকভাবে এসে সে প্রশ্ন ওঠে। ধনী দেশগুলো যদি ধরে নেয় যে নিজেদের প্রয়োজন মেটানো গেলেই সমস্যার সমাধান হবে, তাহলে ভুল করবে। কোন এক দেশ এই ভাইরাস যদি নির্মূল করতে হয়, সব দেশেই তার নির্মূলের উদ্যোগ নিতে হবে। অন্যথায় পৃথিবীর সবচেয়ে মজবুত দেয়াল ডিঙ্গিয়ে সে এসে হানা দেবে আপনার আমার সকলের ঘরে। করোনা ভাইরাসের কারণে আরো একটি মহামারী পৃথিবীর দেশগুলোকে মোকাবেলা করতে হচ্ছে। এর নাম অর্থনৈতিক মন্দাবস্থা। ছোট বড় সব দেশকেই বিপদে পড়তে হয়েছে। দারিদ্রতা বাড়ছে, বাড়ছে বেকারত্ব। ধনী দেশগুলো এই সংকট হয়তো সামলে নেবে, কিন্তু গাড্ডায় পড়বে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো। তারা এমনিতেই বাণিজ্য ও সম্পদের অসম বন্টনের কারণে বড় ধরনের বিপদের মুখোমুখি রয়েছে, যে এখন করোনার কারণে এই সংকট আরো তীব্রতর হচ্ছে বা হবে। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক সমর্থন ছাড়া এসব দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ অর্থনীতির অধিকাংশ ক্ষেত্র ভেঙে পড়বে। আগেই বলেছি, করোনা থেকে মুক্তি পেতে হলে ধনী দরিদ্র সব দেশেই টিকা ও অন্যান্য প্রতিষেধকের ব্যবহার নিশ্চিত করতে হবে। একইভাবে দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক বিপর্যয়, সেই বিপর্যয় রোধেও ব্যবস্থা নিতে হবে। বিশ্বের 2/3 বাদ দিয়ে ধনী দেশগুলো একা নিজেদের সুরক্ষিত রাখতে সক্ষম হবে না। নিজেদের সমৃদ্ধির জন্যই তাদের প্রয়োজন পড়বে যে তৃতীয় বিশ্বের বাজার, তাদের উৎপাদন ব্যবস্থা। আমরা প্রায়ই বলি, পৃথিবী একটা বড় গ্রাম। গ্রামের মানুষ যেমন নিজেদের সুরক্ষার জন্য একে অপরের উপর নির্ভর করে, তেমনি বিশ্বের সুরক্ষা যদি সম্ভব সবাই একে অপরের প্রয়োজনে পাশে এসে দাঁড়ায়, তাহলেই সকলের একত্রে সমন্বিত সুরক্ষা সম্ভব। অর্ধ শতক আগে পৃথিবী একটা হয়েছিল বলেই, আলাদা হয়েছিল বলে, এক হয়েছিল বলে কিন্তু তারা গুটি বসন্ত ব্যাধি নির্মূলে সক্ষম হয়েছিল। করোনা ভাইরাসকে নির্মূল করতে হলে আমাদের আবার একজোট হতে হবে, একসাথে কাজ করতে হবে। এই তো একটা উদাহরণ দিলাম মাত্র। করোনা ভাইরাস শুধু কেবল বর্তমান বৈশ্বিক সমস্যা বলে, এবং সকলের কাছে বর্তমানে এটা একটা মারাত্মক সমস্যা এবং জাতীয় সমস্যা। যেমন ইন্ডিয়া বর্তমানে এই সমস্যা নিয়ে উদ্গ্রীব, বাংলাদেশ উদ্গ্রীব। আজও 4 জনের মধ্যে পরীক্ষায় 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত পরশুদিন 3 জনের মধ্যে 1 জন মারা গিয়েছে। এটি উদ্বেগজনক হারে বাড়ছে এবং বর্তমানে এটি কিন্তু সারা পৃথিবীতে এই অবস্থানে আছে। সুতরাং এই ভাইরাসটাকে নির্মূল একটি সহজাত পরিচিত বিষয় বলে আমি এই কথাটি দিয়ে বলছি। এছাড়াও আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মতো উন্নতশীল দেশের যারা দরিদ্র এবং কিংবা আমরা এখনো দরিদ্র, আমরা শুধু নিজেদের অবকাঠামোগত উন্নয়ন করে নিজেদেরকে পরিচয় দিচ্ছি যে আমরা উন্নত হয়ে গেছি, কিন্তু এখনো আমার দেশের 39% শিশুরা পুষ্টিহীনতায় ভুগতেছে।
আমার দেশের এখনো 45% মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ভালো খাবার খেতে পারছে না। আমাদের দেশের এখনো 50% মানুষ কোন রকমে মধ্যবিত্তের যারা জীবন যাপন করে তারা দিনে আনি দিনে খায়ের মতো কাজ করতেছে। এখন পর্যন্ত প্রায় 40% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে, যেটি বাংলাদেশ এই তথ্যগুলো তুলে আনে না। আপনার যদি দেখেন গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় এই সীমান্তবর্তী এলাকাগুলো এবং রাজশাহীর যে শিবগঞ্জের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, এগুলো ঠাকুরগাঁও পরবর্তী যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, এগুলোর মানুষ অত্যন্ত দরিদ্র পীড়িত। তাই আমরা এদের কথা ভাবতে গেলে আমাদের বৈশ্বিকভাবে সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে, বিশ্বকে এগিয়ে আসতে হবে। সকলে একত্রে যদি আমরা কাজ করতে পারি, আমাদের জাতির দিকে, আমাদের দিকে যদি আমরা বিশ্বের নজরটি আনতে পারে, তাহলে কিন্তু আমাদের জাতি যে শক্তিশালী সেটার পরিচয় কিন্তু আমরা দিতে পারবো, নয়তো পারবো না। সুতরাং একচেটিয়া ভাবে আমরা রাজনীতির পেছনে না ঘুরে আমরা একটু আমাদের দিকে তাকাই, আমরা একটু পড়াশোনা করে একটু জেনে বুঝে কথা বলি। দেশপ্রেম কি, জাতীয়তাবাদ প্রেম কি, এই বিষয়গুলো জেনে বুঝে কথা বলে তারপরে আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। কেননা আমরা যদি নিজেরা ইচ্ছে করে পিছিয়ে থাকি, পৃথিবীর কোনো দেশ আমাদেরকে এগিয়ে দিতে পারবে না। আমরা যে সুযোগ পেয়েছি, আমাদের বর্তমানে একজন বিশ্ব গ্রহণযোগ্য নেতা ডক্টর ইউনূস, তার মাধ্যমে আমরা একটু সময় দেই, যেখানে আমরা মাত্র দুটো দলকে আমরা প্রায় 40-45 বছর সময় দিয়ে দিয়েছি। 1971 থেকে 2025 পর্যন্ত, 2024 আগস্ট পর্যন্ত তাদেরকে সময় দিয়েছি। সেই জায়গা থেকে আমরা এসে একটুখানি এই লোকটাকে একটু সময় দেই। আমরা তো আবারও কোন দলকে হয়তোবা সময় দিতে বাধ্য হব, যদি আমরা আমাদের অবকাঠামোগত এবং অর্থাৎ অবকাঠামো বলতে বিল্ডিং বাড়ি নয়, আমাদের নিয়মের অবকাঠামো, আমাদের সাংবিধানিক যে কাঠামো, সেটাকে যদি আমরা পরিবর্তন না করি, তাহলে কিন্তু অন্য একটা দলকে নিয়ে আসতে বাধ্য। তাদেরকে সুযোগ না দিলেও তারা সুযোগ পেয়ে যাবে। সুতরাং সেইটার আগে আমরা এই মানুষটাকে, আমাদের এই মহামানুষটাকে, আমি শিওরে উঠি কথা বলার সময়, যে যার জন্য কমনওয়েলথ, যার জন্য যুক্তরাজ্য অধীর আগ্রহে অপেক্ষা করে, আমরা তাকে আমাদের ঘরে পেয়েও অবমূল্যায়ন করতেছি। কতটা নাঙ্গা, নিগৃহ এবং কতটা বুদ্ধিহীন মানুষ আমরা। আমাদের বুদ্ধির উদয় হোক। আমার এই কথাগুলো অনুরোধ করব, প্রত্যেকে শুনে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন। অন্তত যদি কিছু মানুষেরও এই জাতীয়তাবাদ চেতনা একটু বেড়ে যায়, তাহলে আমার কথাগুলো সার্থক হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। উন্নতশীল আগামী সম্ভাবনাময় দিন কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।